আছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই স্যার। আচ্ছা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার তোমাদের তোমাদের বইয়ের চ্যাপ্টার 6 নম্বর অধ্যায় আমরা আজকে শুরু করব। আচ্ছা, তো এর আগে কিছু কথা বলে নিই। আমি আবারও বলছি যে এই ক্লাসগুলো রেকর্ড করা হয়। আমি যে রেকর্ডিংয়ে চাপ দিয়েছি, রেকর্ড করে আমার অনলাইন ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তোমরা যারা অর্ধেক ক্লাস করতেছো, ক্লাসের মাঝখানে আসতেছো, অথবা যারা ক্লাস করতে পারছো না, তারা এই অনলাইন যে ইউটিউব চ্যানেল আছে এখানে তোমরা এই ক্লাসটা আবার দেখতে পারবে। আমি এটা আপলোড করে দেবো ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাওলিন, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি যেহেতু সময় কম। আচ্ছা, এইখানে দেখো আমরা প্রথমে এই চ্যাপ্টারের প্রথমেই তাপ একটা টপিক আছে, তাপ। আমরা চ্যাপ্টার থেকে আরো অনেক কিছু জানতে পারবো, যেমন তাপ, তাপমাত্রা এবং এটার তাপমাত্রা স্কেল, এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা আমাদের গরমের নতুন অধ্যায়গুলো কবে পড়াবেন? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আচ্ছা, তোমাদের নতুন অধ্যায় যেগুলা, নতুন 3টা অধ্যায় বাকি আছে তোমাদের, শেষের দিকের 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় আমরা রিভাইজ শেষ করে 3টা অধ্যায় আলোচনা করবো। হয় এই মাসে রিভাইজ শেষ হয়ে যাবে আশা করছি। এরপরে আমরা নতুন অধ্যায় আলোচনা করব। তোমাদের যে অধ্যায়গুলো হয়ে গেছে অলরেডি, এই অধ্যায়গুলো যদি তোমরা আরেকটু ভালোভাবে কনজিউম করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষাতে সহজ হবে আর কি। আর তোমাদের সামনে যে পরীক্ষা আছে, আমরা স্কুলে যে পরীক্ষাটা নেব, এই পরীক্ষাটা ওই অধ্যায়গুলোর মধ্যে সীমাবদ্ধ আছে, নতুন কোনো অধ্যায়ের পরীক্ষা প্রশ্ন থাকবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হতে পারে যে আমরা এই অধ্যায়টা শেষ করে আমরা নতুন অধ্যায় শুরু করতে পারি। তবে এই অধ্যায়টা শেষ করলাম, হয়তো 3টা ক্লাসে শেষ হয়ে যাবে, 3-4টা ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। শেষ করার পর আমরা একটা নতুন অধ্যায় শুরু করলাম, এরপর আবার রিভাইজে আসলাম, এইভাবে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমেই যে বিষয়টা আমাদের এখানে আলোচনা হচ্ছে সেটা হলো তাপ। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাপের একক কি? তাপের একক হলো জুল। আচ্ছা, বিশ্বব্যাপী তাপের আন্তর্জাতিক একক চালুর পূর্বে তাপের প্রচলিত একক কি ছিল? তাপের প্রচলিত একক ছিল ক্যালোরি। ঠিক আছে? 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল তাপ শক্তির প্রয়োজন হয়, যান্ত্রিক শক্তি বা তড়িৎ শক্তি যেটাই বলো। সুতরাং আমরা 1 ক্যালোরি সমান লিখতে পারি 4.2 জুল। এটা হলো এটা তাপের একক, এবং তাপ এবং ক্যালোরি এবং জুলের মধ্যে এটা সম্পর্ক। আচ্ছা, আমাদের আরেকটু এরপরেই টপিক যেটা ছিল সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কি? তাপটাকে আমরা পরিমাপ করি আসলে তাপমাত্রা স্কেলের মাধ্যমে। এটা হলো তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, একটা সিচুয়েশন, একটা অবস্থা, যেটার মাধ্যমে কোনো একটা বস্তুকে আর একটা বস্তুর সংস্পর্শে যদি আনা হয়, তাহলে এটা তাপ গ্রহণ করবে না বর্জন করবে, এটা নির্ধারণ করে। এটা হলো তাপমাত্রা। আসলে আমরা যখন আমাদের শরীরের তাপমাত্রা সাধারণত 98 ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রায় থাকে। তো আমরা যখন আমাদের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রার কোনো একটা বস্তুকে স্পর্শ করি, তখন আমাদের কাছে কিন্তু ঠান্ডা লাগে। ঠিক আছে? ঠান্ডা লাগে মানে ওই বস্তুটা কিন্তু তাপ নেই এটা না, ওই বস্তুটাতে তাপ আছে, কিন্তু আমাদের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রার কারণে আমরা অনুভব করি যে বস্তুটা শীতল বা ঠান্ডা বস্তু। ঠিক আছে? তখন এরকম ক্ষেত্রে কি হয়, আমাদের তাপ থেকে ওই বস্তুতে তাপ সঞ্চালিত হয়। আবার আমরা যখন আমাদের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার কোনো একটা বস্তুকে স্পর্শ করি বা টাচ করি, তাহলে ওই বস্তুটাকে আমাদের কাছে গরম মনে হয় আমাদের অনুভূতিতে। ঠিক আছে? এবং ওই বস্তু থেকে আবার তাপটা আমাদের কাছে ট্রান্সফার হয়। আচ্ছা,
এটাই হলো তাপের তাপমাত্রার বিষয়। আমরা তাপমাত্রার বিভিন্ন একক প্রচলিত আছে, কারণ তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে আমরা জানি যে আন্তর্জাতিক পদ্ধতিতে যে এককটা চালু আছে সেটা হলো কি, সেটা হলো তাপমাত্রার কেলভিন স্কেল। আন্তর্জাতিক পদ্ধতিতে যেটা চালু আছে সেটা হলো কেলভিন স্কেল। এছাড়া আমরা সেলসিয়াস স্কেলেও তাপমাত্রা পরিমাপ করি এবং এখনো সেলসিয়াস স্কেলে চালু আছে, এবং ব্যবহারিক ক্ষেত্রে এগুলো আমরা সাধারণত ব্যবহার করি, মানে সাধারণভাবে। এছাড়া আরো অনেক ধরনের একক, অনেক ধরনের তাপমাত্রা স্কেল আছে, যেমন রোদ থার্মোমিটার, রোদ। এছাড়া অ্যালকোহলের থার্মোমিটার আছে, ঠিক আছে। এই ধরনের আরো বিষয় আমরা থার্মোমিটার হিসেবে ব্যবহার করি। যেমন আমরা যে বাসাতে যে ক্যালেন্ডার ব্যবহার করি, ইস্ত্রি ব্যবহার করি, তাই না, আয়রন করার জন্য জামা কাপড়, ওইখানে এক ধরনের ধাতব পদার্থ ব্যবহার করা হয় যেটা অটো ডিসকানেক্ট হয়ে যায় কারেন্ট, ঠিক আছে। কিছুক্ষণ তাপ দেওয়ার পরে কারেন্টটাকে, আয়রনটাকে হিট করার পরে দেখবো যে অটো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখানেও একটা নেচার ব্যবহার করা, ঠিক আছে। আচ্ছা, কেলভিন স্কেলের তাপমাত্রাটা কি হবে আসা দেখো। পানির তৈলবিন্দুর তাপমাত্রার 1/273 ভাগকে 1 কেলভিন বলা যায়, ঠিক আছে। এবং ত্রৈধ বিন্দুটা কি, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি 3 অবস্থায় থাকে, মানে একসাথে বরফ, পানি এবং জলীয় বাষ্প রূপে সহ অবস্থানে থাকে, এটাকে বলা হয় পানির ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা রিলেশনটা দেখতে পারি। আমরা যদি দেখি এখান থেকে আরেকটা ডেফিনেশন তোমরা জেনে নাও, সেটা হলো 1 ক্যালোরি কাকে বলে। 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাকে 1 ক্যালোরি বলা হয়। এটা অনেক সময় ডেফিনেশন পরীক্ষায় আসে, তোমরা এটা দেখে নাও। আচ্ছা, পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটাও একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তাপমাত্রিক ধর্ম মানে তাপমাত্রার উপর ভিত্তি করে পদার্থ বিভিন্ন নেচার শো করে, বুঝতে পারছো। যেমন মোমকে তাপ দিলে গলে যায়, একটা মোমের একটা তাপমাত্রিক ধর্ম, মানে তাপমাত্রা বাড়ালে মোমের ক্ষেত্রে কি হয় এটা। আবার কিছু পদার্থ আছে তাপ দিলে বেঁকে যায়, মানে এরকম বাঁকা হয়ে যায়। আবার কিছু পদার্থ আছে তাপ দিলে ফোটা শুরু করে একটা নির্দিষ্ট তাপমাত্রা, ঠিক আছে না। আবার সব পদার্থ কিন্তু একই তাপমাত্রা, তরল পদার্থের ক্ষেত্রে সব পদার্থ একই তাপমাত্রায় ফুটে না, মানে প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা তাপমাত্রিক ধর্ম বিদ্যমান, ঠিক আছে। এই জন্য পদার্থের তাপমাত্রা, বিভিন্ন পদার্থের কিন্তু তাপমাত্রিক ধর্ম বিভিন্ন রকম। তাপমাত্রা পরিমাপের জন্য দেখো এখানে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, মোবাইল স্ক্রিনশট। তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়, বিশেষ বিশেষ পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে আমরা কাজে লাগাই, ঠিক আছে। তাপমাত্রা যেমন আমরা তাপমাত্রা পরিমাপের জন্য কিন্তু আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি, মানে পারদের যে নেচারটা এটাকে আমরা কাজে লাগাই। তো তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়, এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্ম ব্যবহার করা হয় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তোমরা জ্বর মাপার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, পারদ থার্মোমিটার ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এটাই হলো পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম আশা করি তোমাদের ক্লিয়ার। তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা তাপমাত্রার বাড়ালে পদার্থের কি ধরনের পরিবর্তন হয়, এই পরিবর্তন লক্ষ্য করেই আমরা ওই পদার্থকে এইভাবে ব্যবহার করি, ঠিক আছে। এটাই হলো পদার্থের তাপমাত্রিক ধর্ম। এবং যে পদার্থগুলোকে ব্যবহার করি আমরা তাপমাত্রিক ধর্ম পরিলক্ষণ করি, যে পদার্থগুলোর মাধ্যমে, ওই পদার্থগুলোকেই বলা হয় তাপমাত্রিক পদার্থ, ঠিক আছে। অ্যালকোহলের থার্মোমিটার আছে, রোদের থার্মোমিটার আছে, ঠিক আছে। এছাড়া তোমরা তো জানো তোমার পারদের থার্মোমিটার আছে।
পানিরও থার্মোমিটার হতে পারে, পানির দ্বারাও থার্মোমিটার অনেক সময় তৈরি করা হতে পারে। যেমন বাতাসের আর্দ্রতা পরিমাপের জন্য একটা থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, আমরা তাহলে আগাই। এখানে দেখো তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক দেখতে পাই। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখো, আমরা অনেকগুলো স্কেল আছে, আমরা এখানে তোমাদের এখানে দুইটা স্কেল নিয়ে আলোচনা করব। একটা হলো সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এই তিনটা স্কেল নিয়ে আমরা আলোচনা, তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। তো আমরা এই স্কেলটাকে যখন আমরা নির্ধারণ করি, স্কেলটাকে যখন আমরা তৈরি করি, ওই সময় কিন্তু আমাদের পারদ বাষ্প যে প্রবেশ করানো হয় স্কেলের মধ্যে, এটা একটা পদ্ধতি আছে, এটা দেখানো হয়েছে ক্লাসে। তারপরে এখানে পারদ যখন প্রবেশ করানো হয় তখন তারপরে এই স্কেলটাকে নিম্ন তাপমাত্রায় রাখা হয়, মানে বরফ পয়েন্টে, বরফ বিন্দুতে রাখলে পারদের উচ্চতা কমতে 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 যে স্থানে আসে সেটাকে বলে 0 ডিগ্রি ধরা হয়। এবং এরপরে এই স্কেলটাকে আবার ফুটন্ত পানিতে রাখা হয়, তাপমাত্রা বাড়তে, মানে স্কেলের ভিতরে পারদের উচ্চতা বাড়তে 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 এক সময় এই জায়গায় চলে যাবে, তখন এইখানে আবার এটাকে দাগঙ্কিত করা হয়, এটাকে বলা হয় হায়ার টেম্পারেচার, ঊর্ধ্ব স্থির বিন্দু বলা হয়। তাহলে একটা স্কেলের যখন আমরা স্কেলকে তৈরি করব, তখন পারদ দেওয়ার পরে দুইটা স্থির বিন্দু আমরা নির্ধারণ করে নিই। একটা হলো নিম্ন স্থির বিন্দু, আর একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু। এই দুইটা স্থির বিন্দু নির্ণয় করার পরে, নিম্ন স্থির বিন্দু কিভাবে নির্ণয় করে এটা তো দেখালাম, এটাকে যখন আমরা এই বরফের মধ্যে রাখবো তখন নিম্ন স্থির বিন্দু, আর এটাকে যখন আমরা হাই টেম্পারেচার রাখবো তখন এটাকে ঊর্ধ্ব স্থির বিন্দু। এবং এই দুইটার মাঝখানে 100 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে ডিগ্রি সেলসিয়াস বলা হয়, 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। ঠিক আছে, এইভাবে আমরা স্কেলটা নির্ধারণ করি। তাহলে দেখো আমরা সম্পর্কের ক্ষেত্রে কি আসতে পারো। আমরা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আমরা যে স্কেলটা ব্যবহার করব, স্কেল মাইনাস নিম্ন তাপমাত্রা, এরপরে ঊর্ধ্ব তাপমাত্রা বিয়োগ নিম্ন তাপমাত্রা, এইভাবে আমরা স্কেলের সম্পর্ক তৈরি করি। আবার দেখো, স্কেল মাইনাস নিম্ন তাপমাত্রা, ঊর্ধ্ব তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, এইভাবে আমরা স্কেলটা নির্ধারণ করি। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে টিসি দেওয়া হয়েছে, সেলসিয়াস স্কেলে এই জন্য টিসি দেওয়া হয়েছে। সেলসিয়াস স্কেলে যদি আমরা নিই, তাহলে সেলসিয়াস স্কেলের লিখে মাইনাস নিম্ন তাপমাত্রা কত, 0, ঊর্ধ্ব তাপমাত্রা 100 মাইনাস 0, এইভাবে আমরা স্কেলটাকে লিখছি। এইভাবে কেলভিন স্কেলকে টি কে 273, 373 মাইনাস 273, এবং ফারেনহাইটের ক্ষেত্রে এটা। ঠিক আছে, এখন এটা মাইনাস করলে আমাদের এই সমীকরণটা এরকম আসবে। এখান থেকে যদি আমরা 0 কুলাকে কেটে দিই এবং 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এখানে 5 হবে, এখানেও 5 হবে, এখানে হবে 9 হবে। আচ্ছা, তাহলে আমাদের স্কেলের সম্পর্কটা এভাবে লিখতে পারি, TC বাই 5 সমান TK মাইনাস 273 বাই 5 সমান TF মাইনাস 32 বাই 9। এই হলো সম্পর্ক। তাহলে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। 0.15 দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই সম্পর্ক থেকে আমরা এইভাবে আলাদাভাবে সম্পর্ক তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা তোমাদের একদম সুন্দর করে মুখস্থ রাখতে হবে।
এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো তোমরা এই সূত্রটা মুখস্থ লিখে ফেলো, আশা করি মুখস্থ আছে তোমাদের। এরপরে আমরা দেখো অঙ্ক করব। এখানে 3টা অঙ্ক আছে দেখো। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? সেলসিয়াস কোনটা? এটা। ফারেনহাইট কোনটা? এটা। সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে এটা এবং এটার মধ্যে সম্পর্ক তৈরি করব। ঠিক আছে, এটার মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য তাহলে আমরা এই সূত্রটা লিখব। সেলসিয়াস এবং ফারেনহাইট আমরা এইভাবে না দিয়ে সূত্রটা আমরা একবারে ডাইরেক্ট ইয়ে করতে পারি। সি লিখতে পারি ডাইরেক্ট, সমস্যা C/5 ফারেনহাইটের ক্ষেত্রে F লিখতে পারি, F মাইনাস 32/9। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এখন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান ধরলাম এক্স তাপমাত্রা, দুইটার ক্ষেত্রে আমরা এক্স বসিয়ে দিই। এটা 3 মার্কের একটা প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষায় আসে 3 মার্ক। এখান থেকে এক্স এর মান বের করো, মান বের করে আমাকে জানাও এক্স এর মান কত আসে সবাই। Sir, -40°C. So -40. এক্স এর মান Sir, -40°C. Sir, it's -40°. -40 আসবে। তাহলে আমরা বলতে পারবো যে এইখানে উত্তরটা বলতে পারবো এক্স এর মান হলো -40°C আর 40° ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াস, আবার কি বলতে পারবো -40° ফারেনহাইট। ঠিক আছে, এই দুটোই বলতে পারবো। এখন তোমরা তাহলে এটা বের করো, এটা তো শেষ। আমরা এটা কোন তাপমাত্রা কেলভিন আর ফারেনহাইট স্কেল একই পার্থক্য, এটা বের করো, এটার মান বের করো। আচ্ছা, তোমাদের কি এই চ্যাপ্টার পরে আমরা কি নতুন চ্যাপ্টার শুরু করব নাকি রিভাইজ করতে হবে? স্যার নতুন চ্যাপ্টার শুরু করেন। এই চ্যাপ্টার শেষ করে, চ্যাপ্টারের অঙ্ক শেষ করে আমরা নতুন অধ্যায় শুরু করব। ঠিক আছে, Ji sir. নতুন অধ্যায় একটা শেষ করে আমরা আবার একটা রিভাইজ করব, একটা বা দুটো, পরে আর একটা নতুন অধ্যায় শুরু করব। ঠিক আছে, এইভাবে করি। কারণ নতুন অধ্যায় শুরু না করলে তোমাদের অনেক সময় বোরিং লাগতে পারে, এই জন্য নতুন একটা অধ্যায় শুরু করে নিব আমরা। নতুন একটা অধ্যায় শেষ করতে হয়তো 4-5টা ক্লাস লাগবে, এরপরে আবার আমরা আগের অধ্যায় আর একটা পুরাতন অধ্যায় ইয়ে করবো, রিভাইজ করবো। তাহলে কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল। কেলভিন স্কেল কে 273, F minus 32/9। ঠিক আছে, তাহলে আমরা দুইটাই এক্স বসিয়ে দিব।
degree. আরেকজন বলো, কারণ তোমার কথা শোনা যায় না, বোঝা যাচ্ছে না। তোমাদের যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা যদি নিচতলায় ক্লাস করে থাকো, নিচতলায়, তাহলে জানালা টানালা খুলে দাও, জানলা দরজা খুলে দিও, ক্লাস করো। এখান থেকে এক্স এর মান আসবে, এক্স এর মান দুইটা আসবে। $574.59 হ্যাঁ, গুড। জি স্যার। তোমাদের যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমরা জানালা বা দরজা এগুলো খুলে রাখো, অথবা জানলার পাশে ক্লাস করো, ঠিক আছে? তাহলে আমাদের কেলভিন স্কেলে এত কেলভিন, ফারেনহাইট স্কেলে এত ফারেনহাইট, ঠিক আছে? আচ্ছা, এটাও শেষ, এটাও শেষ। এখন 3 নাম্বার অঙ্ক, সুস্থ দেহে তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে সেটা কত, এটা বের করো। এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? খুব সহজ অঙ্ক, মার্ক 3, পরীক্ষায় একটা করে আসে, 3 মার্কের প্রশ্ন, 3 মার্ক পেয়ে যাবে। তাহলে ফারেনহাইট আর সেলসিয়াস একই, সেলসিয়াস মানে সি, C/5, ফারেনহাইট হলো এফ। Sir, 36.9 degree. 36 না? তাহলে সেলসিয়াস এখানে কিসের তাপমাত্রা? এটা ফারেনহাইটের তাপমাত্রা। স্যার 36.89 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমরা এটা 5/9 সমান এফ এর মান বসিয়ে দিতে পারি, 98.4 মাইনাস 32। তাহলে আমাদের অ্যান্সার আছে 37। 36.89 36.89 না? আচ্ছা, আমি আরেকবার করি। স্যার। 98.4 minus 32 times 5 par 9. 36.88, right? 36.88. 8.9. 89 দিতে পারি, হ্যাঁ, 36.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের তাপমাত্রা যদি আমরা ইয়েতে মাপতে চাই, তাহলে আমরা কি করব, এই সেলসিয়াসে আমরা এই তাপমাত্রা মাপতে হবে। আর ফারেনহাইটে আমাদের তাপমাত্রা এটা হচ্ছে, বেশি হলে বলবো যে জ্বর আছে, ঠিক আছে? কমও হতে পারে, বেশিও হতে পারে, তাই না? তাপমাত্রা অনেক সময় কম হয়ে যায়, শরীরের তাপমাত্রা, দুইটাই আমাদের জন্য খারাপ। তাহলে এটা একটা অংশ শেষ হলো তোমাদের। আমরা আর একটা অংশে চলে যাই, আমাদের সময় আছে, আর একটা অংশে চলে যাই। তোমাদের ক্লাসটা শেষ হবে 12:20 ক্লাস শেষ হবে, রাইট? তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো, কঠিন পদার্থের প্রসারণ, আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব, কঠিন পদার্থের প্রসারণ। এর মধ্যে তোমাদের আরো কিছু একটা বিষয় থাকতে পারে, যেমন পদার্থের অন্তস্থ শক্তি, ইন্টারনাল এনার্জি। তো অন্তস্থ শক্তি বলতে কি বোঝো? তোমরা কেউ বলতে পারবে পদার্থের অন্তস্থ শক্তি বলতে কি বোঝো? অর্ক সাহা আছে? অর্ক নেই না? আচ্ছা, তো সাদিয়া আছো ক্লাসে? সাইমা?
অন্তস্থ শক্তি বলতে কি বুঝো? কেউ অ্যান্সার দিতে পারবা? অভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি। মানে কোনো বস্তুর অণুগুলো যখন খুব কাঁপাকাঁপি করে সেটা হ্যাঁ, শক্তিটা। ঠিক আছে, একটু হয়েছে কাঁপাকাঁপি করে পদার্থের অণুগুলোর মধ্যে। আচ্ছা, আন্তঃআণবিক শক্তি মানে তো জানো না? আন্তঃআণবিক মানে অণুগুলোর মধ্যে একটা শক্তি থাকে, কাজ করে সবসময়। ঠিক আছে, তো আমরা গতি শক্তি আর স্থিতি শক্তি পড়ছি না? তো পদার্থের মধ্যে এই দুই ধরনের শক্তি কাজ করে। কারণ পদার্থ যখন মানে কাঁপাকাঁপি করে তখন পদার্থের মধ্যে একটা শক্তি থাকে, সেটাকে বলে গতিশক্তি। পদার্থ যে একটা এনার্জি নিয়ে স্থির থাকে এটাকে বলে স্থিতিশক্তি। এই গতিশক্তি এবং স্থিতিশক্তি পদার্থের ভিতরে অন্তর্নিহিত। এই দুইটা শক্তির যে সমষ্টি এটাকে বলে এটাকে বলে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। বুঝতে পারছো পদার্থের? তাহলে যখন তাপ দেওয়া হয় তাহলে ওই শক্তিটা কি হয়, কাঁপাকাঁপি গতিশক্তিটা পদার্থের মধ্যে বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার তাপ কমিয়ে দিলে পদার্থের মধ্যে যে স্পন্দনটা এটা কমে যায়। ঠিক আছে, তাহলে এই নেচারটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা অনেকভাবে পদার্থকে ব্যবহার করি। আর এই কোন পদার্থকে কতটুকু তাপ দিলে অণুর কম্পন কতটুকু হবে এবং কঠিন তরল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা নেচার কি হবে, এই সবগুলা কিন্তু আমাদের স্টাডি করা দরকার। এই স্টাডি করতে পারলে এই পদার্থগুলোকে আমরা সুইটেবলি এগুলোকে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই জন্য এই পদার্থকে তাপ দিলে কি পরিমাণ প্রসারিত হয় এই প্রসারণটা আমাদের জানা দরকার। পদার্থকে প্রসারণ কি পরিমাণ হয় এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে জিনিস পদার্থগুলো ব্যবহার করতে পারবো না, তাই না? যেমন শীতের সময় বিদ্যুতের তার যদি কেউ শীতের সময় মনে করো টান টান করে রাখে, বিদ্যুতের যে খুঁটিতে যে তারটা বসানো হয়, ঠিক আছে, গরমের সময় কিন্তু এই তারগুলো ঢিলে হয়ে যাবে, তাই না? এখন যদি কেউ চিন্তা করে যে না আমরা গরমের সময় কাজ করছি এবং পদার্থের এই নেচারগুলো না জেনে যদি গরমের সময় টান টান করে রাখে পদার্থ, এই তারগুলা টানা দিয়ে রাখে একদম দুইটা খুঁটির সাথে, তাহলে শীতে কি হয়ে যাবে, আরো সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে এটা কি হয়ে যাবে, পড়ে যাবে খুঁটিগুলা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং দুর্ঘটনা করতে পারে। তাহলে এটার জন্য আমরা বিদ্যুতের ক্ষেত্রে যে তার ব্যবহার করব, এই তারে আমাদের কি জানা দরকার, তারের প্রসারণটা জানা দরকার। বুঝতে পারছো? দৈর্ঘ্য প্রসারণ জানা দরকার, এর আয়তন প্রসারণ জানা দরকার, কোন পদার্থের তৈরি, এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, এই বিষয়গুলো জানা দরকার। এই জন্য আমাদের এই প্রসারণটা খুব ভালোভাবে পড়তে হবে। দেখো আমাদের দৈর্ঘ্য প্রসারণটা কাকে বলে, এখানে আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি কঠিন পদার্থের জন্য দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। এরপরে তরল পদার্থের প্রসারণ আলোচনা করবো এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ হয়, এটাও আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আমাদের দৈর্ঘ্য প্রসারণ দেখো, একটা ধাতব দ্বন্দ্বের দৈর্ঘ্যের প্রসারণ হলো এর আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক। দৈর্ঘ্য প্রসারণ তাপমাত্রা বৃদ্ধিটা এখানে ডেল থিটা দ্বারা, আগের বইতে ডেল থিটা ছিল, ডেল থিটা দ্বারা লেখা হয়। তোমরা এটা অনেক সময় ডেল টিও বলতে পারো। এটাকে কি লিখতে পারো, ডেল টিও লিখতে পারবো। ঠিক আছে, ডেল টি সমান টি1 বা টি2 অথবা টি2 মাইনাস টি1 দুইটাই হতে পারে। আমরা টি2 মাইনাস টি1 দিতে, ঠিক আছে। ডেল টি এখানে ডেল থিটা আছে কিন্তু, হ্যাঁ। আবার এল নটটা আমাকে আমরা অনেক সময় L1 দিতে পারি। এইখান থেকে আমাদের দেখো দৈর্ঘ্য প্রসারণ ছিল একটা আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক দৈর্ঘ্য প্রসারণ সহ। তাহলে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি, এখন এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে দেখো একটা সমানুপাতিক ধ্রুবক বসানো আছে, এটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই ধ্রুবকটার নাম কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমরা তাহলে এখানে এর মান কিন্তু এই দৈর্ঘ্য প্রসারণ সহগের মান কিসের উপর নির্ভর করে,
যে পদার্থ দিয়ে দ্বন্দ্বটা তৈরি সেটার উপাদানের উপর এটা নির্ভর করে। আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমরা আলফা সমান কি লিখতে পারি, ডেল এল এল নট বা ডেল থিটা, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তোমাদের বইতে যেভাবে আছে, মনে করো আলফা সমান আমরা কি লিখতে পারি, ডেল এল বা এল নট ডেল টি, ক্যাপিটাল টি দিতে পারি, তাই না, ক্যাপিটাল টি দিতে পারি। এইভাবে আমরা করতে পারি জিনিসটা। ঠিক আছে, তাহলে এখান থেকে L1 বাই L2 এটা যদি আমরা লিখি, L2 মাইনাস L1 যদি লিখি, তাহলে এরকম L2 মাইনাস L1, তাহলে আমরা এখানে L0 এর জায়গায় আমরা L1 লিখতে পারবো। L1 লিখলে আমাদের এটা ডেল টি। তাহলে আমরা এই দুইটার মধ্যে যদি রিলেশন দিই, L2 মাইনাস L1, L2 মাইনাস L1, মনে করো এটা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে, তাহলে L2 মাইনাস L1 এটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে L1 আলফা ডেল টি মানে আমরা অনেক সময় T2 মাইনাস T1 ডেল টিও রাখতে পারবা। L2, তাহলে এখানে সূত্রটা L2 মনে করো শেষ দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা বের করতে পারবো। এটা L1 ওই পাশে যাবে, L1 প্লাস L1 আলফা ডেল টি। ঠিক আছে, তাহলে L2 সমান আমরা কি লিখতে পারবো, L2 সমান L1। আচ্ছা, সাখাওয়াত ঋতুর এটা কিছু বলতে পারবা না, কিছু বলতে চাও? স্যার কথা ক্লিয়ার আসতেছে না। কথাটা ক্লিয়ার আসতেছে না? আমরা তো clear শুনছি। অন্যরা অনেকের problem। কি খবর, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, অন্যরা শুনতে পাচ্ছে তো। তোমার তাহলে সমস্যা, কি বলে, নেটওয়ার্ক সমস্যা। যাদের কথা ক্লিয়ার না বা নেটওয়ার্ক একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে দরজা জানলা খোলা রাখতে পারো তোমরা, অথবা জানলার পাশে বসে ক্লাস করতে পারো, যেন আলো বাতাসটা ঠিক মতো আসে। তাহলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকলে সলভ হয়ে যায়। আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে এগুলোতেও কাজ হবে না কিন্তু। আচ্ছা, এটাকে বলে L2 আমরা এইভাবে বের করতে পারি। দেখো তাহলে আমরা আলফাটা কি, আমরা যদি আদি দৈর্ঘ্য 1 মিটার নিই এবং তাপমাত্রার যে বৃদ্ধিটা এটা যদি 1 কেলভিন হয় কোনো একটা দ্বন্দ্বে, তাহলে আমরা এগুলো 1 বসালে আমাদের আলফা সমান লিখতে পারি ডেল এল। এর থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে পারি। দৈর্ঘ্য প্রসারণ সহগের ডেফিনেশনটা কি, তোমার স্ক্রিনশট দিয়ে নিবা সবসময়, ঠিক আছে, অথবা লিখে নিবা। 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দ্বন্দ্বের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে ওই দ্বন্দ্বের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দ্বন্দ্বের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এইভাবে ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞাও এবং আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাও এইভাবে আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, এবং এটার এককটা কি, এটার একক হলো কেলভিন পার কেলভিন। ঠিক আছে, এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের আমাদের যদি বলে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা বলতে কি বুঝো, মনে করো দৈর্ঘ্য প্রসারণ সহগ, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 10⁻⁶ পার কেলভিন বলতে কি বুঝো, তাহলে কি বলবো যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো লোহার দ্বন্দ্বের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি এতটুকু হবে। বুঝতে পারছো? তো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। এরপরে এটার তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, এবং এটার একটা অঙ্ক তোমাদের আর 2 মিনিট সময় আছে মনে হয় ক্লাসে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ইস্পাতের দৈর্ঘ্য, এই দুইটা অঙ্ক স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা করে ফেলবা। তারের দৈর্ঘ্য হলো 100 মিটার এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। আমরা সহজে আমরা এই অঙ্কটা এই সূত্রে করতে পারবো। দৈর্ঘ্য প্রসারণ সহগ কি দ্বারা প্রকাশ করবো আমরা, আলফা সমান কি বললাম, ডেল এল এল নট
ডেল টি ক্যাপিটাল টি দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। এখানে ডেল এল হলো L2 মাইনাস L1, কারণ শেষ দৈর্ঘ্যটা বেশি। L2 মাইনাস L1। নিলয় কিছু বলবা? নিলয় নিলয় কিছু বলতে চাও? না স্যার। তোমরা রেজ ইওর হ্যান্ড লেখা উঠতেছে, তো এই জন্য বলতেছি, বলতে চাও। তাহলে এখান থেকে আমরা T2 মাইনাস Q1 লিখবো, ঠিক আছে। T2 মাইনাস Q1, তাহলে এটা তোমরা ইজিলি করতে পারবা। L2 এর মান কত এখানে? এই শব্দ করো না। মাইনাস আগে ছিল 100 ডিভাইড বাই এটা 50, এটা L1 ছিল 100 এবং L2 টা T2 ছিল 50 মাইনাস ঠিক আছে। এই হবে এটার উত্তরটা তোমরা বের করে ফেলবা। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং এই অঙ্কটাও বাসায় করে ফেলবা। এবং এই পর্যন্ত যাদের কারো কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে, শিডিউল ক্লাসে তোমরা প্রশ্ন করতে পারবা প্রথমেই, যে স্যার আমার ওই জায়গায় সমস্যা, অথবা তোমরা যদি এক্সট্রা টাইমেও কোনো সমস্যা ফিল করো, এক্সট্রা টাইমে আমাকে কল করতে পারো, কল করে সমস্যাটা জেনে নিতে পারো, সেক্ষেত্রে এক্সট্রা টাইমে তোমরা ক্লাস করতে পারবে। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা।